একজন নার্সিসিস্ট তার ভিকটিমকে প্রথমে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দেয়, সেকেন্ড স্টেজে ওরা হচ্ছে হলোগে ভিকটিমকে কনফিউজ করে দেয়, এবং থার্ড স্টেজে ওরা হচ্ছে ভিকটিমকে যতটা সম্ভব কষ্ট দেয় এবং ছোট করে। ওরা এভাবে করে যে একবার তোমাকে পাহাড়ের উঁচায় উঠায় আবার পাহাড় থেকে ফেলে দিচ্ছে, মানে মানুষকে কষ্ট দিয়ে তাদের স্যাটিসফ্যাকশন। এই যে একটা কালো মুখোশ বা তার যে এই যে বাজে বিহেভটা, এটা কিন্তু শুধুমাত্র ওই ভিকটিমটাই দেখতে পারে। ভিকটিম যখন পাগল হয়ে যাচ্ছে মেন্টালি, তখন তারা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন গ্রহণ করে। লাস্টলি কি তারা হ্যাপি হয় জীবন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ পডকাস্ট। আজকে আমাদের সাথে আপনারা জানেন বরাবরের মতো সালসাবিল মাহমুদ আছে, এবং আমরা দুজন ফ্রেন্ড। সাধারণত আমরা ফোনে যে কনভারসেশনগুলো করি, যে বিষয়গুলো নিয়ে আলাপ করি, সেগুলো আমরা হঠাৎ করে এই ডিসিশন নিলাম যে আমরা পডকাস্টে বসে বসে আলাপ করব। অ্যান্ড সেখান থেকে আমাদের ফার্স্ট পডকাস্ট অনেক মানুষের কিন্তু পছন্দ হয়েছে, আমাদের ফার্স্ট পডকাস্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড পডকাস্টে চলে এসেছি। সো সালসাবিল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সালসাবিল, আমার মনে হয় যে আমি তোমাকে বলছিলাম যে তুমি নার্সিসিস্ট ইস্যুটা এখানে তুলবা পডকাস্টে, অনেকে তো বুঝবে না, অনেকে তো এটা আসলে রিলেট করতে পারবে না। কারণ বাংলাদেশে নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে যতটা বেশি কথা কম হয়, তার থেকে বেশি বাইরের কান্ট্রিতে হয় আমরা যতটুকু জানি, বা এই টার্মসটা অনেক বোঝে না। কিন্তু আমরা যখন আপলোড দিলাম, দেখলাম যে অনেক মানুষ এটা নিয়ে সাড়া ফেলেছে, রিলেট করতে পারছে। তার মানে আমরা মোটামুটি বুঝলাম যে এই বিষয়টা মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করেছে। না, মানুষ এটা গো থ্রু করেছে, এটা এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু এটার নামটা কি বা প্রবলেমটা কি, বা এটা আসলে কোনো মেন্টাল ডিজিজ নাকি বিহেভিয়ার প্রবলেম, ওটা মানুষ জানতো না। তো কথা বলার পরে যখন মানুষ রিলেট করতে পেরেছে, তখন একটা মানে বিস্তর পর্যায়ে একটা ওদের বিভিন্ন ধরনের কোশ্চেন উঠে এসেছে। ওরা আরো বেশি জানতে চাচ্ছে, ডিপলি জানতে চাচ্ছে এই জিনিসগুলা নিয়ে। যেমন আমাদের দেশে কি হয় যে অসুখ কি, যখন তুমি ব্যথা পেয়েছো অথবা কোনো তোমার পেট ব্যথা করছে, এটা একটা অসুখ, মাথা ব্যথা করছে, এটা একটা অসুখ, বা অন্য যে কোনো সিরিয়াস রোগ হচ্ছে অসুখ, তো আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু আমাদের যে মেন্টাল ইস্যুসগুলো বা মেন্টাল প্রবলেমগুলো যে এক ধরনের অসুখ, যেটা আমরা দেখতে পারি না, বা মাথা ব্যথা হয় না, এটা দেখা গেছে যে বাংলাদেশে এটা সচেতনতাটা কম, কিন্তু দেশের বাইরে এটা সচেতনতা বেশি। যে মেন্টাল ডিজিজ বা মেন্টাল ইলনেস, ইভেন ডিপ্রেশনও একটা ভয়াবহ একটা অসুখ, তখন কিন্তু ওরা হচ্ছে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং এটা নিয়ে ডিসকাস করে, এটা নিয়ে ওরা খুব সিনসিয়ার। তো ওরা অনেকেই এই বিষয়গুলো জানে। একদমই। আমরা আজকে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আর একটু গভীরভাবে কথা বলবো। তার আগে আমার মনে হয় একটা ডিসক্লেইমার দেওয়া উচিত দর্শকদেরকে। হ্যাঁ, আমি ডিসক্লেইমারটা দিয়ে দিই। সেটা হচ্ছে, আমরা এখানে কেউ হচ্ছে প্রফেশনালস না, আমরা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট না, আমরা পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে জিনিসগুলো শেয়ার করছি। আর শেয়ার করছি এই জন্য যাতে এটা নিয়ে সচেতনতা বাড়ে, এতটুকুই, এর বেশি আর কোনো আমাদের মোটিভ বা উদ্দেশ্য নেই। হ্যাঁ, এবং যা শুনছেন সব কিন্তু আমাদের লাইফ এক্সপিরিয়েন্স। আমরা কাউকে কোনো সাজেশন দিচ্ছি না, আপনাদেরকে বলতেছি না যে এখান থেকে আপনি সাজেশন নিয়ে আপনার জীবনটাকে চেঞ্জ করে ফেলেন। আমরা বলছি আমাদের কথা শুনে আপনার সাথে যদি আপনি রিলেটেড হন, তাহলে অবশ্যই এটা নিয়ে স্টাডি করেন, সাইকোলজিস্টের সাথে কথা বলেন, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেন, বাট আমরা কিন্তু কোনো প্রফেশনালস না। সো সালসাবিল, আমাকে একটু বলো তো, আমি একটা বিষয় দেখেছি সবসময় যে নার্সিসিস্ট ভিকটিমদের মধ্যে, যারা ভিকটিম, তাদের একটা বিষয়ের চিন্তা হয় যে কেন এত অন্যায় করছে মানুষটা আমার সাথে, তারপরও ঘেন্না আসছে না, কেন ছাড়তে পারছি না। বা অনেকেই যারা রিলেশনশিপে আছে, টক্সিক রিলেশনশিপে, তারা এই কথাটা কিন্তু বলে যে এত অন্যায় করার পর মানুষটা, তারপর মানুষটাকে ঘৃণা করতে পারছি না, মানুষটাকে ছাড়তে পারছি না। এই ব্যাপারে তুমি কি কিছু বলতে চাও তোমার এক্সপেরিয়েন্স অনুযায়ী? যেহেতু আমরা নার্সিসিজম বা নার্সিসিস্টিক পার্সোনালিটি নিয়ে কথা বলবো, সেহেতু ফার্স্টে আমার কোশ্চেন তোমার কাছে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারটা আসলে কি, বা এটার সাইনগুলা কি কি? এটা মনে হয় আমার থেকে একজন সাইকোলজিস্ট ভালো বলতে পারবে। তবে আমি যেটা গো থ্রু করেছি বা আমি যেটা অবজার্ভ করেছি, সেটা আমার কাছে মনে হয়েছে যে তুমি কাউকে ভালোবাসো, কিন্তু সেই মানুষটাও তোমাকে প্রথম দিকে, মানে এই নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, যখন তোমার রিলেশনশিপের কেউ একজন থাকবে তোমার পার্টনার, তখন কিছু তাদের ফেজ থাকে। সেই ফেজের প্রথম ফেজে থাকবে লাভ শাওয়ারিং, অর্থাৎ মানুষটা লাভ বম্বিং বা লাভ শাওয়ারিং, মানুষটা তোমাকে এত ভালোবাসবে
যে তুমি সাধারণ মানুষ তোমাকে এতটা বেশি ভালোবাসতে পারবে না, তার একদম তোমার জন্য জান দিয়ে দিবে, তোমাকে ছাড়া তার জীবনটাই ধ্বংস হয়ে যাবে এরকম তোমরা চিন্তা করবা, এরকম একটা ফিল করাবে, তাকে স্পেশাল ফিল করাবে। এবং তার কাছে মানে যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, সে ভিকটিমের কাছে এমন ভাবে নিজেকে পরিচয় করাবে যে সে একটা সামথিং, মানে সে খুব ভালো একজন মানুষ, সে খুব সোবার একজন মানুষ, সে খুব আকর্ষণীয় একজন মানুষ, সবসময় একটা ফেক পার্সোনালিটি ধরে রাখবে। অ্যান্ড অলসো লাভ শাওয়ারিং, মানে ওই যে বললাম যে সেই রকম ভালোবাসা আর কাউকে ভালোবাসেনি এরকম একটা, এবং তোমাকে স্পেশাল ফিল মানে হচ্ছে তো তার আশেপাশে যত মানুষ আছে সবাইকে তোমার কথা জানাবে যে আমি কিন্তু ওকে ভালোবাসি বা ও কিন্তু সামথিং আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট। তখন তোমার এমনিই মনে হবে আচ্ছা মানুষটা এত ভালোবাসে, সে যদি ভালোই না বাসতো তাহলে তো আশেপাশের মানুষকে জানাইতো না। সো তারপর আফটার দ্যাট একটা হবে যে তুমি আস্তে আস্তে এটাকে, বিভিন্ন সাইন থাকে আসলে, এই সাইন এক একজনের মধ্যে এক এক রকম। যেটা হচ্ছে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে তোমাকে ছোট করবে, প্রচুর পরিমাণে ছোট করবে, তোমাকে ছোট করে কথা বলবে, ডিভ্যালু করবে, তোমার কাজকে ছোট করে কথা বলবে, তোমাকে নোংরা কথা বলবে, এবং এমন সব নোংরা কথা যে কথাগুলো তুমি কখনো কারো কাছ থেকে শোনো নাই, মানে তোমার কথাগুলো শুনে মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যেতে ইচ্ছা করবে, এত নোংরা কথা বলবে, তোমাকে ঘৃণা লাগবে কিন্তু তারপরে তুমি ঘৃণা করতে পারবে না। এবং তারপরে তোমাকে যেটা করবে, সপ্তাহে ধরো 7 দিন, 3 দিন তোমাকে প্রচন্ড ভালোবাসবে আর 3 দিন তোমাকে ভয়ঙ্কর অত্যাচার করবে। কিভাবে? তোমাকে মানসিক অত্যাচার করবে, সাইলেন্ট ট্রিটমেন্ট, ট্রিগার্ড, বিভিন্ন জিনিস কিন্তু তোমাকে প্রবলেম করবে। এগুলো আমরা আস্তে আস্তে আসি। তো আমার কাছে মনে হয় যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার অনেকগুলো সাইন আছে যেগুলো আসলে আরো বেশি পড়াশোনা করা উচিত। যারা আসলে এই ব্যাপারগুলো জানতে চাবে, যে কারো মধ্যে এই ব্যাপারগুলো আছে মানেই সে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, তা কিন্তু না। অবশ্যই সাইকোলজিস্টের সাথে কথা বলতে হবে, তারপর সাইনটা ঠিক করতে হবে। তবে কিছু নর্মাল কিছু সাইনগুলো হচ্ছে এগুলো, এবং তারা কিন্তু খুব চিটিং করে। তারা তোমাকে না বলে চিটিং করবে, এবং চিটিং করে এসে তোমাকেই বলবে যে দেখো আমি কিন্তু অমুক কাজটা করছি, আমি অমুক একটা মেয়ের সাথে কথা বলছি, আমি তোমাকে এসে বলতেছি দেখো তোমাকে কিন্তু বলছি, আমি কিন্তু তোমার প্রতি লয়াল, না হলে কিন্তু তোমাকে বলতাম না। আর এরকম হলে কিন্তু হিউম্যান ব্রেনটা কনফিউজ হয়ে যায়। যখন তোমার পার্টনার ও চিট করতেছে এন্ড তোমার কাছে এসে ও নিজে কনফেস করতেছে, আর এমন সব পরিস্থিতি কনফেস করতেছে যেটা কিনা হচ্ছে ও যদি না বলতো তাহলে তুমি জানতে পারতা না যে এমন কোনো কাহিনী বা এমন কোনো কাণ্ড ও করেছে। ও নিজে এসে কনফেস করে যে আমি কিন্তু এটা 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 আমি করেছি। তখন আমাদের কি, ও আবার আমাদের কি রিপ্লাই দেয় যে দেখো আমি তোমার কাছে এগুলো এসে কনফেস করেছি কেন, বিকজ আমি এগুলো ছাড়তে চাই, আমি তোমার সাথে সুখে শান্তিতে থাকতে চাই, তার জন্যই আমি কিন্তু তোমাকে সত্যিটা বলে দিয়েছি, আমি না বললে কিন্তু তুমি অন্য কোথাও থেকে জানতা না। আর এটা বলার মাধ্যমে ওরা হচ্ছে পার্টনারের ব্রেনটাকে কনফিউজ করে দেয়, ও আচ্ছা ও আমার সাথে চিট করেছে ঠিক আছে, কিন্তু ও তো এটা আমাকে নিজে এসে বলেছে, তার মানে কি ও সবকিছু ছেড়ে টেরে আমার সাথে সুখে শান্তিতে থাকতে চায়। তখন কিন্তু হিউম্যান ব্রেনটা কনফিউজ হয়ে যায় যে আচ্ছা চিট করেছে তো কি হয়েছে, ওই তো বললো, এখন তো শুধরাতে চায়। আর একটা মানুষকে তো সেকেন্ড চান্স বা আরেকটা চান্স দেওয়া তো উচিত। কি পরিমাণ কনফিউজ করে দেখো বিষয়টা, মানে যে ভিকটিম সে কি পরিমাণ কনফিউজড হয়। সে কিন্তু চিন্তা করে না যে সে যখন ওই মেয়েটার সাথে কথা বলেছে বা আমার সাথে চিট করতেছে তখন কেন ফোন দিয়ে বললো না যে আমি কিন্তু তোমার সাথে চিট করতেছি। তখন কিন্তু সে সত্যটা স্বীকার করছে না, সে চিট করে ফেলছে, সেই চিটটা করে ফেলে এসে স্বীকার করতেছে যে আমি কিন্তু চিট করছি, তুমি আমাকে মাফ করে দাও। এবং তুমি মাফ করে তুমি দেখবা যে নেক্সট টাইম সে আবারও সেম ধরনের চিটই করে যাচ্ছে। এই ধরনের সিচুয়েশন কিন্তু হয়, মানে তারা সাইলেন্টলি চিট করতে থাকে এবং ভিকটিমের কাছে গেলে স্বীকার করে। এখন স্বীকার করার কারণটা কি তুমি বুঝতে পারো? স্বীকার করার কারণটা হচ্ছে লোকে যারা হচ্ছে নার্সিসিস্ট, তারা যখন হচ্ছে ভিকটিমের কাছে এসে ওই সিচুয়েশন গুলা বা ওদের চিটিং গুলা হচ্ছে স্বীকার করে নেয়, তখন যে ভিকটিম যে মেন্টাল পেইনটা ওরা ফিল করে, প্লাস হচ্ছে লোকে একটা কনফিউজড একটা সিচুয়েশনে তারা থাকে, ওটা থেকে ওরা খুবই স্যাটিসফ্যাকশন নেয় নার্সিসিস্টরা। অর্থাৎ ভিকটিমকে সে স্বীকার করছে যেন ভিকটিম কষ্ট পায়, এবং আরেকটা উদ্দেশ্য ভিকটিমকে কনফিউজ করে ফেলা, এটা হচ্ছে তাদের একটা উইক পয়েন্ট। আমি তোমার যা যা বলেছো এই সব কিছুকে আমি যদি একটু সামারি করি, তো নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে এমন একটা বিহেভিয়ার রিলেটেড প্রবলেম যেখানে কিনা একজন নার্সিসিস্ট তার ভিকটিমকে অথবা তার ভালোবাসার মানুষকে প্রথমে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দেয়, এবং সেকেন্ড স্টেজে ওরা হচ্ছে ওলোকে ভিকটিমকে কনফিউজ করে দেয়, এবং থার্ড স্টেজে ওরা হচ্ছে ভিকটিমকে যতটা সম্ভব কষ্ট দেয় এবং ছোট করে,
বা এমন সব কাজ করে যেটা কিনা ভিকটিমকে কষ্ট দেওয়ার মতন, কিন্তু ওটা কন্টিনিউয়াসলি করে না। ওরা এভাবে করে যে একবার তোমাকে পাহাড়ের উঁচায় উঠায় আবার পাহাড় থেকে ফেলে দিচ্ছে। একবার এত ভালোবাসা দেয় আর এত সুখ, এত ভালোবাসা, এত হ্যাপিনেস দেয়, আবার হয়তো বা 1 ঘন্টা পরে অথবা একটু পরে ওরা আবার এমন সব জিনিস তোমাকে দেয় যেটা কিনা তোমার কষ্টে, যেটা কিনা একটা মানুষ মনে হবে যে এত কষ্ট, মরে যাওয়া উচিত। তো ভিকটিমের ব্রেইনটাকে ওরা হচ্ছে কনফিউজ করে দেয়, আর ভিকটিমের ব্রেইনটা হচ্ছে ওলোকে কোনো প্রোডাক্টিভ ডিসিশন নিতে পারে না। এইটা হচ্ছে লোকে একটা নার্সিসিস্ট তার ভিকটিমের সাথে করে। আর খুব স্বাভাবিকভাবে বললেই হচ্ছে লোকে নার্সিসিস্টের যে পার্টনার থাকে ও নিজেই হচ্ছে ভিকটিম থাকে। ওরা ভিকটিম অ্যাজ আ পার্টনার চুজ করে। নার্সিসিস্ট মা বাবাও হতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। ওটা ডিফারেন্ট ইস্যু। আমরা বলছি হচ্ছে পার্টনার রিলেটেড কথা আজকে, অন্যদিন হয়তো মা বাবা বা নার্সিসিস্ট প্যারেন্টরা কেমন হয় সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব, যেহেতু এক্সপিরিয়েন্স আমাদের পার্টনার নিয়ে। সো এই যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এই যারা হয়, তারা ভিকটিমকে এই যে এই ধরনের মেন্টাল পেইন দিয়ে থাকে, তাদের উদ্দেশ্যটা কি মনে হয় তোমার? স্যাটিসফ্যাকশন। মানে মানুষকে কষ্ট দিয়ে তাদের স্যাটিসফ্যাকশন না, সব মানুষকে কষ্ট দিয়ে তাদের স্যাটিসফ্যাকশন না। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের যে পেশেন্ট বলো অথবা হচ্ছে লোকে মানুষগুলো, না এটা ডিসঅর্ডার, একটা পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা একটা পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এই যে মানুষগুলো আছে না, ওরা কিন্তু সামাজিকভাবে মানে খুব বেশি সোশ্যাল এবং মানুষের কাছ থেকে অনেক বেশি ভ্যালু পায়। কিভাবে? মেইনলি হচ্ছে যারা হচ্ছে নার্সিসিস্টিক হয়, পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের আছে, তারা অনেক বেশি ট্যালেন্টেড হয়। ম্যাক্সিমাম হচ্ছে অনেক বেশি ট্যালেন্টেড হয়। প্লাস হচ্ছে লোকে ওরা ওদের সেলফ ইমেজ নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে। ওরা সেলফ ইমেজ নিয়ে খুব বেশি মানে সচেতন। তো দেখা গেছে যে মানুষরা যখন ওদের ভিকটিম ছাড়া অন্য মানুষরা হচ্ছে ওদের খুব ভালোবাসে বা ওদের হচ্ছে লোকে খুব বেশি ভ্যালুয়েট করে, মানুষকে হিপনোটাইজ করে ফেলে যে ওরা হচ্ছে অনেক ভালো, এরকম যে মানে মানুষের কাছে নাইস থাকে। আর এই যে একটা কালো মুখোশ বা তার যে এই যে বাজে বিহেভটা, এটা কিন্তু শুধুমাত্র ওই ভিকটিমটাই দেখতে পারে। হ্যাঁ, আচ্ছা। আর ওদের এমন না যে ওদের একটাই ভিকটিম থাকে, ওদের মাল্টিপল ভিকটিম থাকতে পারে। এটা আমি তোমার সাথে একমত না। মাল্টিপল ভিকটিম থাকে, মাল্টিপল ভিকটিম থাকতে পারে, কারণ এমন না যে হচ্ছে লোকে, ধরো যদি একটা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটা মানুষ, ওর ওয়াইফ যে ও ভিকটিম, ওর যে সন্তান ওরাও ভিকটিম হতে পারে, সাবঅর্ডিনেট ভিকটিম, কিন্তু তারা আসলে একটা ভিকটিমে, আমি যতটুকু জানি তারা একটা ভিকটিমের মধ্যেই থাকতে পছন্দ করে, একটা ভিকটিমের মধ্যে থাকতে পছন্দ করে। বাট ওরা হচ্ছে খুব বেশি মানে জিনিসটা আছে না যে ওদের মধ্যে এমপ্যাথি নাই, আর ওরা খুব বেশি ভয় পায় যদি একটা ভিকটিম না থাকে তখন। সো ওরা হচ্ছে লোকে ওর অল্টারনেটিভ সবসময় রেডি রাখে। এই যে এটাই বলছিলাম যে ওদের মধ্যে এমপ্যাথি নাই এবং ওরা সবসময় ওদের স্যাটিসফ্যাকশন, মূল স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে মানুষকে কষ্ট দিয়ে, ভিকটিমকে কষ্ট দিয়ে, সেখান থেকে ভিকটিম যখন ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে, ট্রিগার্ড, মানে ভিকটিম যখন পাগল হয়ে যাচ্ছে মেন্টালি, তখন তারা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন গ্রহণ করে। কিন্তু তোমাকে যেটা বলছিলাম যে মাল্টিপল ভিকটিমটা তারা একসাথে রাখে না, কিন্তু তারা যেটা করে যখন দেখে যে ভিকটিম একদম লাস্ট পর্যায়ে, ভিকটিম একদম ব্লাস্ট হয়ে গেছে, ভিকটিম একদম তার মেন্টাল কন্ডিশন একেবারে শেষের দিকে, যে হয় না যে বলে যে সব রক্ত শুষে নিয়েছি আর তো বাকি নেই, তখন যখন বুঝে যে এই ভিকটিম আস্তে আস্তে বুঝতেছে যে আমি খারাপ, বা আমার এই যে আমি যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা ভিকটিম আস্তে আস্তে বুঝে গেছে, তখন তারা আরো ভিকটিম খুঁজতে থাকে। আর ওই খোঁজার জন্যই কিন্তু তারা চিটিংগুলো করতে থাকে। ওরা ওই ফিলিংটাই পছন্দ করে না যে আমার এই ভিকটিমটা যদি কালকে না থাকে, এই ফিলিংটাই ওরা পছন্দ করে না। তার জন্য ওরা হচ্ছে অলওয়েজ মানে লুক করতে থাকে, অলওয়েজ দেখতে থাকে যে ভিকটিমের জন্য অল্টারনেটিভ ভিকটিম কে হতে পারে, ও হতে পারে, সে হতে পারে। তো ওগুলো ওরা না অলওয়েজ এটা রেডি রাখে। হইতে পারে যে ওর ভিকটিম না, ওর ভিকটিম অলরেডি আছে, বাট ওর টার্গেটেড ভিকটিম অনেকগুলো থাকে যে নেক্সট ভিকটিম কে হবে তাকে। কারণ এরা কিন্তু আসলে, আমার একটা প্রশ্ন থাকে যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যারা, তারা কি আসলে মেন্টাল স্যাটিসফ্যাকশন পায়? মানে লাস্টলি কি তারা হ্যাপি হয় জীবনে? না, ওরা কখনো হ্যাপি হয় না, ওদের কোনো কিছু স্যাটিসফাইড করতে পারে না। ইভেন ওরা যখন ভিকটিমের কাছ থেকে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা যখন নেয় ভিকটিমকে পেইন দেওয়ার মাধ্যমে,
তখনও ওরা না কখনো এমন হয় না যে ওরা হচ্ছে স্যাটিসফাইড, ঠিক আছে আমি আজকে স্যাটিসফাইড, আর লাগবে না, এমন কখনো হয় না। ওরা এই প্রসেসটার মধ্যেই থাকতে পছন্দ করে। এবং ওরা যেটা করে, ওরা সমাজে যে নাইস থাকতে চেষ্টা করে বা সবার কাছে নাইস থাকতে চেষ্টা করে, এটার কারণে ওরা যেটা করে ওদের এই যে বিহেভিয়ারটা এটা লুকিয়ে রাখতে চেষ্টা করে। তারপরও বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু সেরা থাকতে চায়, সেরা থাকতে চায়। ওরা অলমোস্ট সব জায়গায় সেরাই থাকে, এবং আর সব জায়গায় ওরা হচ্ছে লোকে খুব বেশি ভালোবাসা পায়। হ্যাঁ, ভালোবাসা পায়, কিন্তু মাঝে মাঝে তাদের ওই অ্যাগ্রেসিভ আচরণটা, পশুর আচরণটা কিন্তু বের হয়ে যায় বিভিন্ন জায়গায়, মানে সোশ্যালিও বের হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, অনেক সময় বের হয়ে যায়। এই জন্য তারা কিন্তু একটা সময় মানুষ বুঝতে থাকে এবং তাদের থেকে দূরে সরে যেতে থাকে, দূরে সরে যেতে থাকে। এবং আমি দেখেছি, অনেক অবজার্ভ করে দেখেছি যে যারা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যাট লাস্ট লাইফে অনেক গুণ থাকা সত্ত্বেও তারা কিন্তু অনেক গুণী হয়, অনেক গুণী হয়, অনেক এক্সপিরিয়েন্স থাকে, অনেক তারা হচ্ছে কি বলে স্কিলড পারসন হয়, কিন্তু এত স্কিলড এবং গুণী হওয়া সত্ত্বেও তারা কিন্তু শেষমেশ ওই গুণটাকে, সাধারণ মানুষ ওই গুণটাকে কাজে লাগিয়ে যেমন সফলতার শীর্ষে চলে যেতে পারে, এই মানুষগুলো কিন্তু সফলতার শীর্ষে যেতে পারে না, কারণ তাদের বিহেভিয়ারগুলো মাঝে মাঝে সামাজিকভাবেও মানে প্রকাশ পেয়ে যায়, সামাজিকভাবে প্রকাশ পেয়ে যায়। প্লাস হচ্ছে লোকেরা শেষ পর্যন্ত জিনিসটা কোনো একটা কিছু, এটা ওদের পার্টনার হোক বা ওদের সেলফ ইমেজ হোক বা ওদের সাকসেস হোক, ওরা লাস্ট পর্যন্ত এটা টিকিয়ে রাখতে পারে না। কিন্তু ওরা খুবই ট্যালেন্টেড হয়, অনেক সময় ওরা খুবই নাম যশ খ্যাতি টাকা সবকিছু ওরা পেয়ে যায়, কিন্তু ওটাকে লাস্ট করাতে পারে না ওরা, নিজের ইগোইস্টিক মনোভাবের জন্য। আচ্ছা, একজন ভিকটিম ধরো কাউকে ভালোবাসলো, ভালোবাসার পরে সেই মানুষটা তার সাথে প্রচন্ড অন্যায় করলো, তার জীবনটা একেবারে মানে কি বলে জাহান্নাম করে ফেললো, তারপরও কেন যেন ম্যাক্সিমাম মানুষের কাছে এটা শুনি যে ভালোবেসেছি, সেই মানুষটা আমার সাথে অন্যায় করেছে কিন্তু মানুষটাকে আমি ছাড়তে পারছি না কোনোভাবেই। কেন ছাড়তে পারছি না, কেন তাকে ঘৃণা করতে পারছি না? তুমি এই ব্যাপারে কি বলবা? এটা যদি আমি একটু তোমার সাইকোলজিক্যাল টার্মসে বলি, তাহলে আমি এর আগের পডকাস্টে বলেছিলাম স্টকহোম সিনড্রোম নিয়ে। হ্যাঁ, ওটা একটু অনেক বড় লেভেলের আলোচনা হয়ে যায়, বাট কাইন্ড অফ ওই স্টকহোম সিনড্রোমটা যেটা হচ্ছে আমার অ্যাবিউসার, যে ও যখন আমাদের দীর্ঘদিন যাবত অ্যাবিউজ করে, ফিজিক্যাল হোক অথবা মেন্টাল হোক, তখন আমাদের ব্রেইন মনে করে যে এটা তো আমরা ডিজার্ভ করি। তো যখন দীর্ঘদিন অ্যাবিউজ হওয়ার পরে, অ্যাবিউজটা ফিজিক্যালও হতে পারে মেন্টালও হতে পারে, দীর্ঘদিন আমরা অ্যাবিউজ হওয়ার পরে যখন হচ্ছে আমরা কিছুদিন এটা থেকে দূরে থাকি বা এটা পাই না, বা যখন আমরা নর্মাল লাইফে ব্যাক করি, আমাদের ব্রেনটা তখন হচ্ছে কনফিউজ হয়ে যায় যে আমি তো এটা ডিজার্ভ করি, আমার অ্যাবিউজ কোথায়, আমার মেন্টাল অ্যাবিউজটা কোথায়, আমার ফিজিক্যাল অ্যাবিউজটা কোথায়। তখন এটা হচ্ছে আমাদের ব্রেন ক্রেভ করে। আর এটা আমার কথা না, এটা হচ্ছে আমি স্টাডি করেছি এবং স্টাডি করে জিনিসগুলো আমি জেনেছি যে তখন আমাদের ব্রেনটা হচ্ছে ক্রেভ করে যে কোথায় আমার অ্যাবিউজ, মানে আমার অ্যাবিউজমেন্ট কোথায়, আমার অ্যাবিউজার কোথায়। তখন হচ্ছে আমরা বারবার ওই পার্টনারটার কাছে, বারবার ওই ফিজিক্যাল অ্যাবিউজ অথবা ওই মেন্টাল অ্যাবিউজের কাছে হচ্ছে আমরা ফিরে যাই। আর এরকম কিন্তু তোমার রিয়েল লাইফ উদাহরণ অনেকগুলো আছে। আমি লাস্ট যেটা বলেছিলাম তোমার স্টকহোম সিনড্রোম সম্পর্কে, যে ভিকটিমটার হচ্ছে তার কিডন্যাপার হাত কেটে দিয়েছিল এবং ওখান থেকে ও রেস্কিউ হওয়ার পরেও বারবার বলতেছিল যে ও কোথায়, ও কোথায়, ও আমার মাস্টার। তো এই যে সিচুয়েশনটা না, এই যে সাইনগুলো না, তো আমাদের দীর্ঘদিন অ্যাবিউজের মধ্যে থাকলে এরপরে দেখা যায় যে আমরা নর্মাল লাইফে ব্যাক করতে যে কোনো মানুষের, যে কোনো একটা হিউম্যান বিংয়ের খুব কষ্ট হয়ে যায়। আর আমাদের ব্রেনটা ওই অ্যাবিউজটা বারবার ক্রেভ করে যে আমার মেন্টাল অ্যাবিউজ কোথায়, আমার কোথায়, আমাকে মেন্টাল পেইন দিচ্ছে না কেন। তো আমরা মনের অজান্তেই হচ্ছে ওই মানুষটার কাছে আবার ব্যাক করে যাই। তাহলে এর সমাধান কি? সবাই তো জানে, মানে সমাধান দেওয়ার মালিক তো আমরা না, কিন্তু তারপরে হয় না যে তোমার সাজেশন কি থাকবে তাহলে এই ধরনের মেন্টাল পেইন থেকে, যে মানুষটা আমার সাথে অন্যায় করতেছে তারপর ছাড়তে পারছি না, ছাড়তে চাচ্ছি, আমি চাচ্ছি কারণ আমি জানি আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এই মানুষটার সাথে থাকলে, কিন্তু আমি ছাড়তে পারছি না। এবং ফ্রেন্ডদের সাথে যখন ফোনে কথা বলি তখন বলে যে তুই ছেড়ে দে, ছাইড়া দিলেই তো হয়, কিন্তু তাদেরকে এটা বুঝাইতে পারি না যে ভাই আমি তো ছাড়তে পারতেছি না, আমি তো ছাড়তে চাচ্ছি কিন্তু আমি পারছি না। এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত বলে তোমার মনে হয়?
আচ্ছা, এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত, এটার অ্যান্সারটা একটু লং হবে, আমি দিই। সেটা হচ্ছে আমাদের যখন আমি জেনারেলাইজ একটা অ্যান্সার দিতে চাচ্ছি, সেটা হচ্ছে হলো গিয়ে যখন আমাদের ব্রেকআপ হয়, হ্যাঁ, আমাদের কেন এত কষ্ট হয়। তুমি দেখবা আমাদের বাংলাদেশে যখন ব্রেকআপ হয় আমরা নর্মালি হচ্ছে প্যারেন্টসদের কাছে শেয়ার করতে পারি না। এখন কিছু কিছু হয়তো বা প্যারেন্টসদের কাছে, যে ইয়ং প্যারেন্টসরা, আমরা শেয়ার করতে পারি, কিন্তু ওরা এটাকে খুব সিম্পল, আরে কি হয়েছে, আবার হবে, আবার ভালোবাসবি, আবার বা এমন একটা কিছু বলে, আরে কিছু হবে না, ঠিক হয়ে যাবে, এটা কিছু না। কিন্তু তোমার যখন আমরা দেশের বাইরের ব্যাপারগুলো দেখি, যখন কারো হার্ট ব্রেক হয়, যখন কারো ব্রেকআপ হচ্ছে, তখন এই জিনিসটা খুব সিরিয়াসলি নেওয়া হয়। অনেক প্যারেন্টস যারা কিনা দেশের বাইরের অনেক প্যারেন্টস, তারা হচ্ছে সাইকোলজিস্টের কাছে নিজের সন্তানদের নিয়ে যায়, না ও একটা মেন্টাল ডিপ্রেসড একটা সিচুয়েশন আছে, ওকে কি করা উচিত। তো এই যে এই যে সময়টা যখন একটা মানুষের ব্রেকআপ হয়, হ্যাঁ, তো এটা না স্টাডি এটাকে হচ্ছে লোকে একটা ড্রাগ এডিক্ট যখন ড্রাগ থেকে বের হয়ে আসে ওই কন্ডিশনের সাথে তুলনা করে। একটা স্টাডিতে আমি পেয়েছি, সেটা হচ্ছে লোকে একটা ড্রাগ এডিক্ট যখন ড্রাগ থেকে ডিটক্স করতেছে বডিটা, ওই ব্রেকআপ থেকে বের হয়ে আসাটাও হচ্ছে লোকে একটা সিমিলার কন্ডিশন। কেন আমি বলি, এই যে ধরো আমরা যখন একটা মানুষের সাথে সম্পর্কে থাকি, তখন যে এই যে লাভি ডাভি ফিলিংটা, আমাদের এই ফিলিংগুলো আসে হচ্ছে হরমোনাল, মানে আমাদের যখন বডি থেকে ব্রেন থেকে হরমোন নির্গত হয়, তখন আমাদের এই ফিলিংসগুলো আসে। তো ওই যে দীর্ঘদিন আমরা যখন একটা ভালোবাসার সম্পর্কে একটা অনুভূতির মধ্যে থাকি না, সকালে উঠে ওর টেক্সট দেখতেছি, রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে যাচ্ছি, ওই যে ভালোবাসার যে ফিলিংস, ওই ফিলিংসটা, ওই অনুভূতিটা, ওইটা যখন হচ্ছে আমাদের ব্রেকআপ হয়, তখন আমরা ওটা থেকে যে বের হয়ে আসে না, ওই ভালোবাসার অনুভূতিটা, ওটা থেকে বের হয়ে আসাটা খুব কষ্টের। এমন না যে শুধু হচ্ছে লোকে ভালোবাসার মানুষটাকে ভোলা কষ্টের, আমরা এমন একজনকে ছাড়তেছি বা এমন একটা ফিলিংসকে ছাড়তেছি যেটা কিনা আমরা ভাবতাম যে আমাদের ফিউচার, যেটা কিনা আমরা ভাবতাম যে আমাদের ফিউচার হোম, আমাদের ফিউচার ফ্যামিলি, আমাদের হচ্ছে লোকে সবকিছু একসাথে হবে। ওই মানুষটার উপর ডিপেন্ড করে ও কি কাজ করে বা কোথায় থাকে বা ওর কি করা উচিত, ওটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের ফিউচার জীবনটা অলরেডি মেন্টালি সাজায় ফেলি। যে না, ও তো এই কাজ করে, তাহলে হচ্ছে ঠিক আছে, ওই এয়ারপোর্টে কাজ করে, আমরা এয়ারপোর্টের কাছাকাছি থাকবো, তাহলে আমার এয়ারপোর্টে আমার এমন একটা কিছু নিয়ে পড়তে হবে যেটা আমি হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা জব পেয়ে ফেলবো। এমনটা কিন্তু হয়, তারপরে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, আমাদের একটা মেন্টাল ডিপেন্ডেন্সি। এই জিনিসটা থেকে যখন আমরা ডিটক্স করি না, এই ফিলিংসটা আমরা পাচ্ছি না, সকালে ঘুম থেকে ওর টেক্সটটা নাই, রাত্রে ঘুমানোর সময় ও তো নাই, আমি কার সাথে কথা বলতে বলতে ঘুমাবো, এই জিনিসগুলো না, এগুলো হচ্ছে একটা ড্রাগ এডিকশন থেকে বের হয়ে আসার মতন। ড্রাগ এডিকশন আমার মনে হয় একটা অভ্যাস, আর এই মানুষটার সাথে তো অভ্যস্ততা তৈরি হয়েছে। এই অভ্যাস থেকে বের হয়ে আসতে যেমনটা, মানে ড্রাগ এডিকশন যেমন অভ্যাস থেকে বের হয়ে আসতে যেমনটা সময় লাগে, তেমনি এই যে মেন্টাল পেইনটা থেকেও একটা অভ্যাস, এই অভ্যাস থেকে বের হতে সময় লাগে। আমরা তখন হচ্ছে ডিটক্সিফাই করি, আমাদের মেন্টাল সিচুয়েশনটা ডিটক্সিফাই করি। যেমন হচ্ছে লোকে তোমার একটা ড্রাগ এডিক্ট হচ্ছে লোকে নিজের বডিটাকে ডিটক্সিফাই করে, আমরা হচ্ছে মেন্টালি আমাদের ব্রেনটাকে ডিটক্সিফাই করি। ওই ওই সময়টা খুব কষ্টের। এমন না যে আমরা ওই মানুষটাকেই শুধু মনে করে কষ্ট পাচ্ছি, আমরা ওই মানুষটাকে মনে করে কষ্ট পাই কিন্তু পার্টলি, কিন্তু আমরা ওই ফিলিংসগুলা, ওই অনুভূতিগুলোকে অনেক ক্রেভ করি। আমার ওই অনুভূতিটা কোথায়, আমার ওই লাভি ডাভি ফিলিংটা কোথায়, ওই জিনিসটা যখন আমরা ডিটক্সিফাই করি না ব্রেন থেকে, ওই টার্মসটা, ওই সময়টা খুব কষ্ট হয়। তো এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে তাহলে আমরা কি করব বা কি করা উচিত। তুমি জানো কিনা, বা আমরা অ্যাকচুয়ালি সবাই জানি যে অনেক সময় যে রিলেশন ব্রেকআপ হওয়ার কারণে অথবা একটা মানুষ জীবন থেকে চলে যাওয়ার কারণে অনেকেই কিন্তু ভুল পথে চলে যায়, এরকমটা হয়। যারা কিনা একটু ছোট এজে রিলেশন করে, দেখা গেছে ভুল পথে চলে গেছে, অথবা ওই কষ্টটা না নিতে পেরে একটা এক্সামে ফেল করলো, পরে দেখা গেল যে ও পড়াশোনায় ছেড়ে দিল। এমন কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল আছে যে না ঠিক আছে আমি পড়াশোনায় ছেড়ে দিলাম, এরকম হয়। তো এই জিনিসটা আমরা কিভাবে ওভারকাম করার মাল্টিপল ওয়েজ আছে, কিন্তু সবচেয়ে আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে লজিক্যাল ওয়ে, আমরা যে এই জিনিসটা থেকে বের হয়ে আসার মাল্টিপল ওয়েজ আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে লজিক্যাল ওয়ে কি জানো, যে আমাদের পার্টনার্সের কিন্তু অনেক বেশি ল্যাকিংস ছিল,
অনেক বেশি ভুল ছিল, আমাদের অনেক ভুল কথাবার্তা বলছে, আমাদের অনেক ছোট করছে, কিন্তু আমাদের ওগুলো তো সাথে। মনে থাকে না আমাদের। হ্যাঁ, ওই জিনিসটাই আমাদের মনে থাকে যে কে আমাকে ভালোবাসলো কিভাবে, তার স্মৃতিগুলো, ভালো ভালো স্মৃতিগুলো মনে করি। আমরা শুধু ফোকাস করি ভালো মেমোরি গুলোর উপরে। সে যে এত অন্যায় করলো, অসম্মানিত করলো, সেগুলো কিচ্ছু মনে থাকে না তখন যখন ব্রেকআপ হয়ে আসে। রাইট। তারপর আবার ফোন দিয়ে আবার একটা মানে যেটাকে বলে সহজে বাংলা বাস খাই বা অপমানিত হই, মানে ছ্যাঁচড়ার মতো বিহেভিয়ার করি, আবার এসে কান্নাকাটি করি, কিন্তু আবার মনে পড়ে সেই ভালোবাসার কথাটাই। হ্যাঁ, ভালোবাসলো না কেন সে আমাকে। সো আমরা কি করি, আমরা হচ্ছে ফোকাস করি আমাদের কি কি গুড মেমোরিজ ছিল। আমরা মনে করি ও আমার বার্থডেতে গিফট দিয়েছিল, আমরা মনে করি আমার বাসার নিচে দাঁড়াইছিলাম যখন রাগ করেছি। কিন্তু এই যে আমাদের রিলেশনশিপটা ছিল, এটার মধ্যে কতবার ও আমাকে ছোট করছে, কতবার ও আমাকে অলমোস্ট, অনেকে গালিগালাজ করে, কতবার আমাকে গালিগালাজ করছে, বা কতবার আমাকে ভুল কথা বলছে, বা হচ্ছে কতবার হচ্ছে আমাকে কষ্ট দিছে, বা এমন কিছু করছে যেটা কিনা আমার জন্য খুব কষ্টের, বা চিট করছে, এগুলো আমাদের ব্রেনে থাকেই না। তো ওই জিনিসগুলো হচ্ছে আমরা ইগনোর করি কেন? কারণ আমরা ওই ফিলিংসটাকে, ভালোবাসার অনুভূতিকে ক্রেভ করি। তো আমরা চাই না যে ওটা চলে যাক, আমরা চাই না যে আমরা লোনলি হয়ে যাই, বা আমরা চাই না যে হচ্ছে ওই মানুষটা চলে যাক। বা অনেক সময় আমরা মনেও করি যে না, এটা তো আমার সাথে ঠিক করে না, কিন্তু কিছুক্ষণ পরে ও হচ্ছে আমাদের কাছে এসে আবার ক্ষমা চাইছে বা ভালো কথা বলতেছে। ওই যে ভালো কথাটা না, ওটাই হচ্ছে আমাদের ব্রেনে থেকে যায়। তো এই যে জিনিসটা থেকে বের হয়ে আসা, তোমার ব্রেকআপ বলো বা একটা মানুষ চলে যাওয়া বলো বা একটা সম্পর্ক বলো, এই জিনিসগুলো আমার মনে হয় কি, এটা যখন আমাদের ওই প্রসেসটা আসে যে ঠিক আছে আমাদের জীবন থেকে মাসে চলে গেছে বা আমরা নিজেকে সরিয়ে এনেছি, এটা আমার জন্য ঠিক না, তার জন্য, তখন আমাদের ওই যে মেমোরিগুলা বা ওই যে জিনিসগুলো আমরা যেটা ইগনোর করতাম, যে আচ্ছা ঠিক আছে যাক, আমাকে একটু বকা দিছে কি হয়েছে, আমাকে একটু খারাপ কথা বলছে ছোট করছে কি হয়েছে, আমাকে ভালো তো বাসে, ওই জিনিসগুলোর উপর ফোকাস করা, যে জিনিসগুলো আমরা রিলেশনশিপে থাকা অবস্থায় ইগনোর করে গেছে, আমাদের কতটা ছোট করা হয়েছে, কতটা নেগলেক্ট করা হয়েছে, ওই জিনিসগুলো আমাদের, যখন আমরা ওই জিনিসগুলো যেগুলো আমরা ইগনোর করছি ওগুলো যখন আমরা রিকল করব, তখন আমাদের হচ্ছে ব্রেকআপ বলো বা এই জিনিসটা ডিটক্সিফাই বলো, এই জিনিসটা, এই প্রসেসটা নেওয়াটা খুব ইজি হবে। আচ্ছা, আমি একটু পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তোমার সাথে আমি একমত যে আমি মনে করি, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে মানুষ তোমার সাথে কি অন্যায় করা হয়েছে সে বিষয়গুলো তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু মানুষ মনে রাখে শুধু সুখের স্মৃতিগুলো। মানুষ সুখের স্মৃতিগুলোই মনে রাখতে বেশি পছন্দ করে, এটা মনে হয় আমাদের হিউম্যান সাইকোলজি সম্ভবত, আমি যদিও জানি না। তো এই কারণে যেটা হয় যে একটা সময় গিয়ে তার সব অন্যায় একপাশে চলে যায়, আর মনে হয় যে সেই মানুষটা আমাকে তো ভালোবাসা দিচ্ছে, তার মানে আমি তাকে ডিজার্ভ করি বা সে আবার আমার কাছে ফিরে আসুক। এক্ষেত্রে আমার পার্সোনাল হচ্ছে, আমি ব্রেকআপের সময় যেটা করেছিলাম, আমি সে আমার লাইফে কি জন্য টক্সিক, আমার লাইফে তার জন্য কি কি ক্ষতি হচ্ছে, আমার ফ্যামিলিতে কি কি ক্ষতি হচ্ছে, সে আমাকে অমুক সময় কি কি নোংরা কথা বলেছিল, এই বিষয়গুলো আমি প্রথমে যেটা করা শুরু করলাম, যখন বুঝলাম এই রিলেশনশিপটা আমার জন্য আসলে আমার হ্যাম্পার হচ্ছে, আমার মেন্টাল এবং আমার জন্য ক্ষতি হচ্ছে, আমার পারিবারিকভাবে ক্ষতি হচ্ছে, তখন আমি বুঝলাম যে প্রথমে যেটা করলাম, তার ওই খারাপ ব্যবহারগুলো রেকর্ড করা শুরু করলাম এবং রেকর্ডগুলো আমি রাখতাম। এরপর যেটা করলাম, লিখতাম যে আমার সাথে অমুক দিন এই ধরনের ব্যবহার করেছে, আমার সাথে তার রিলেশনশিপ যদি আমি ধরে রাখি তাহলে আমার এই এই ক্ষতি হবে, আমার পড়ালেখার এই এই ক্ষতি হবে, আমার ফ্যামিলির এই এই ক্ষতি হবে, আমার ফ্যামিলিকে ছাড়তে হবে, এই জিনিসগুলো আমি নোট ডাউন করতাম। তারপরে যখন ওই যে আমি তাকে ছেড়ে চলে আসলাম, তখন আবার হয় না যে বারবার ফোন দিতে ইচ্ছে করে তাকে, যে ফোন দেই, আচ্ছা আবার কথা বলি, আবার নতুন ভাবে যোগাযোগ করি। তখন যেটা করতাম, যখনই তার কথা আমার মনে হতো তখনই আমি ওই রেকর্ডগুলো শুনতাম, পাস্ট যে খারাপ ব্যবহারের রেকর্ড, বা ওই ভিডিওগুলো দেখতাম যে সে আমার সাথে কি কি খারাপ ব্যবহার করেছে, ওই নোট ডাউনগুলো, ওই লেখাগুলো পড়তাম। তখন আমার মনে হতো না, আমার এখান থেকে বের হয়ে আসতে হবে। সো আমার মনে হয় যে এইটা আমার একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনারাও ব্যবহার করতে পারেন যারা ভাবছেন যে আপনি রিলেশনশিপটাতে থাকতে চাচ্ছেন না বা আপনি হ্যাপি না, আপনি টক্সিক রিলেশনশিপে আছেন, কিন্তু আপনি বের হতে চাচ্ছেন, বের হতে পারছেন না, আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধব বুঝতে পারতেছে না যে আপনি কেন বের হতে পারছেন না। এটা তো একটা সিম্পল জিনিস, বের হয়ে যায়, এরকম অনেকে সাজেশন দিচ্ছে। তাদেরকে বলছি যে নেগেটিভ, যে আপনার সেই মানুষটা আপনার রিলেশনশিপে থাকলে কি কি ঝামেলা হতে পারে বা কি কি ক্ষতি আপনার জীবনে হবে, সেগুলো আপনি লিখেন, নোট ডাউন করেন, তার বাজে ব্যবহারগুলো রেকর্ড করেন। রেকর্ড আপনাকে হেল্প করবে, যখনই তাকে ফোন দিতে ইচ্ছে করবে ওই রেকর্ডগুলো শোনেন।
তোমার কাছে এটা কেমন লেগেছে আমি জানি না। এটা খুবই প্রোডাক্টিভ ওয়ে, এই জিনিসগুলো গো থ্রু করা, এটা খুবই প্রোডাক্টিভ ওয়ে। আচ্ছা, আমার মনে হয় যদি নোট ডাউন করি আমরা জিনিসগুলো, অ্যাটলিস্ট যদি ডায়েরিতে লিখে রাখি, অথবা আমাদের নোটপ্যাড আছে এখানে যদি লিখে রাখি, অথবা কিছু প্রুফ, কিছু রেকর্ড বা কল রেকর্ড আমরা যদি জিনিসগুলো রেখে দিই না, তাহলে আমাদের মনে হয় যে ওই যে ডিটক্সিফাইং যে সময়টা, ওটা আমাদের গো থ্রু করতে একটু ইজি হবে। আচ্ছা, অনেক সময় আবার এরকম হয় না যে আমরা আমাদের যে মেন্টাল স্টেটমেন্ট এটা ধরে রাখতে পারি না। ধরো সে আমার সাথে চিট করছে, আমি মাত্র জানলাম, জানার পরে তো একটা শক হয়, তাই না? একদম ভয়ঙ্কর শক হয়। তখন আমি ধরো ইচ্ছে করে যে আমার সাথে কেন এই অন্যায় হলো, যে আমি তার সাথে চিৎকার করি, তার সাথে ঝগড়া করি, বা এটার একটা ব্যবস্থা করি। তখন হয় কি, মেন্টালি নিজেকে সামলানোটা কঠিন হয়ে যায়। এই পরিস্থিতিতে তুমি কি করেছো? তোমার সাথে কখনো এরকম হয়েছে? অবশ্যই আমার মনে হয় আমার সহ সবার সাথে জীবনে এমন না কোনো এমন সময় এসেছে যেখানে এই জিনিসটা হয়েছে। হয় না, ডিপ্রেশন একদম হাত পা কাঁপতে থাকে, এবং এবং মনে হয় যে আমি এখনই মানে কেমন যেন মাথাটা ঝিনঝিন ধরতে থাকে, হাত পা কাঁপতে থাকে, মনে হয় যে আমি এখন কি করব, মানে একটা বড় মেন্টাল শক। এই মুহূর্তে তুমি নিজেকে কি সামলিয়েছো, নাকি তুমি আসলে একদম আউটব্রাস্ট হয়েছো, কোনটা? এরকম পরিস্থিতি আমার জীবনে হয়েছে। তখন কি করেছো? জিনিসটাকে তখন আমি নিজেকে সর্বোচ্চ পরিমাণে সামলানোর চেষ্টা করার পরেও দেখা যায় সামলাতে পারছি না। তো তখন যেটা হয়েছে, মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট বলতেছি, সাজেশন দিচ্ছি না। সেটা হচ্ছে আমি আমার ফ্যামিলির ভিতর থেকেছি। আমার দেখা গেছে আমি ঘুমাচ্ছি, আমার বোনদের নিয়ে ঘুমাচ্ছি, আমি আমার বাবা মা বোন সবার সাথে আমি থাকতেছি। তো ওই সময় কি হয় যে আমরা যখন ওই যে মানুষদের সামনে থাকি না, আমরা যখন ভালোবাসার মানুষদের সামনে থাকি, যাদের তুমি ভালোবাসো, বা তোমার মা বাবা, তাদের তুমি সামনে আছো, তাদের তুমি এতটাই ভালোবাসো যে তোমার কন্ডিশন তুমি তাদের বুঝতে দিতে চাও না, কারণ তারা টেনশন করবে বা তারা হচ্ছে লোকে প্যারানয়েড হয়ে যাবে। তো তার জন্য তুমি অ্যাটলিস্ট ওই কথাটা চিন্তা করে হলেও তুমি অনেকটা কাম থাকো। তো আমি চাইলে দেখা গেছে যে আলাদা থেকে আমি কাটাকাটি করতে পারতাম, উল্টাপাল্টা কিছু করতাম, কি হবে জানি না। আমি জাস্ট গেছি, আমি আমার বাসার বাবা মা ওদের সামনে গিয়ে আমি বসে আছি। আমার মাথার মধ্যে এটাই ছিল যে আমার যা কিছু হয়ে যাক, আমি ওদের প্যারানয়েড করব না, আমি ওদের মেন্টাল স্ট্রেসটা দিব না। তো আমি জাস্ট ওইটা আমি ভেবেই আমি চুপ করে বসেছিলাম। এন্ড দ্যাটস ইট। আমি ঘুমানোর সময় আমার বোনদের নিয়ে ঘুমিয়েছি, যাতে আমার এই সেন্সটা থাকে যে না, আমি এমন কিছু করব না যাতে আমার বোনরা এই জিনিসটা জেনে যায় আর আমার জন্য ওরা কষ্ট পায় বা ওরা প্যারানয়েড হয়ে যায়। তো আমি এই জিনিসটা করেছি।